নমস্কার। দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় তারেক রহমানের যুদ্ধ ঘোষণা। আপনারা অনেকে হয়তো এই ঘটনাটি শুনেছেন যে দিন তিনেক আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার গুলশানের বাসভবন থেকে কর্মস্থলে যাবেন বলে রওনা হচ্ছিলেন, তখন সকাল 8:45 মতো বাজে। সেখান থেকেই তিনি সচিবালয়ে যাবেন বলে। তো যখন তিনি দরজা খুলে বেরিয়েছেন, স্বভাবতই প্রধানমন্ত্রীর জন্য অনেকেই বৈঠকখানা ঘরে অপেক্ষা করেন, বিশেষ করে তার চিফ সিকিউরিটি অফিসার, নিরাপত্তা আধিকারিক বা প্রাইভেট সেক্রেটারি, প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব অনেকেই ছিলেন। তো তারেক রহমান এবং কিছু দর্শনার্থীও ছিলেন যারা প্রধানমন্ত্রীকে মুখোমুখি কিছু কথা বলার জন্য এসেছিলেন। তারেক রহমান দরজা খুলে যখন বেরিয়েই তিনি ওই যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন যে চলুন যুদ্ধে যাই। প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাটি শুনে উপস্থিত সকলেই স্বভাবতই খুব বিস্মিত হয়েছিলেন যে প্রধানমন্ত্রী, এবং এই মুহূর্তে তো যুদ্ধ চলছে, পৃথিবীর একটা বড় অংশ জুড়ে যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো চলমান, ওইদিকে ইরানকে কেন্দ্র করে ইসরায়েল, আমেরিকা এবং গোটা বলা চলে যে আরব দুনিয়ায় এই মুহূর্তে একেবারে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। এবং তার একটা প্রতিক্রিয়া তো বাংলাদেশের ওপর পড়েছে, ভারতের ওপর পড়েছে, কোন দেশের ওপরে না পড়েছে। সকলের অর্থনীতি এই মুহূর্তে অত্যন্ত ঢিলেঢালা অবস্থা, জ্বালানি সংকটের মুখে প্রতিটি দেশ। তো এই রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন বলেছেন যে চলুন যুদ্ধে যাই, তখন সকলেই বিস্মিত হয়েছেন। তবে এটাও ঠিক যে খানিক পরেই সকলে বুঝেছেন যে আসলে প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন যে কাজের যুদ্ধ, লড়াইয়ের যুদ্ধ, উন্নয়নের যুদ্ধ। অর্থাৎ তিনি যে সারা দিনের জন্য বেরোচ্ছেন, সচিবালয়ে যাচ্ছেন এবং সেখানে পরপর পরপর বৈঠক এবং গভীর রাত পর্যন্ত সরকারি কাজ, এই গোটা বিষয়টাকেই তিনি বোঝাতে চেয়েছেন যে এখন যুদ্ধ করতে হবে। এবং এই যুদ্ধে তিনি সকলকেই সামিল হওয়ার আবেদন জানাচ্ছেন। এবং এই যুদ্ধ মানে হচ্ছে দারিদ্র বিমোচনের যুদ্ধ, অর্থাৎ দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করার যুদ্ধ। এ কথা ঠিক যে বাংলাদেশের একটা স্তর পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন সাবেক সরকারের সময়তে হয়েছিল এবং সেটা গোটা বিশ্বে প্রশংসিত হয়েছিল যে বাংলাদেশ দারিদ্র বিমোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধুমাত্র মানে বিগত সরকারই নয়, তার কারণ তার আগেও অনেকগুলি সরকার ছিল। ফলে ধারাবাহিকভাবেই বাংলাদেশ এই যে স্বাধীনতার 55তম বর্ষে পদার্পণ করেছে, এই 55তম বর্ষে এক দুজন বাদে যারা দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছেন তারা প্রত্যেকেই কিন্তু দারিদ্র বিমোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কেউ কখনো নারীর ক্ষমতায়নকে ফোকাস করেছেন, নারীর শিক্ষাকে ফোকাস করেছেন। যেমন খালেদা জিয়া সদ্য প্রয়াত হলেন, তারেক জিয়ার মা, তিনি তো নারী শিক্ষার ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে তিনি মহিলাদের শিক্ষাকে পুরোপুরি অবৈতনিক করেছিলেন। এটা বাংলাদেশের মতো একটা তৃতীয় দুনিয়ার দেশের জন্য সত্যিই খুব প্রশংসনীয় উদ্যোগ। শেখ হাসিনা যে 16-17 বছর প্রধানমন্ত্রী ছিলেন, তার সময়তে দারিদ্র মুক্তির যে সার্টিফিকেট গুলো এসেছিল সেগুলি সবই আন্তর্জাতিক দুনিয়া থেকে এসেছিল। কোনোটা বিশ্ব ব্যাংক, কোনোটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কোনোটা জাপানের কোনো অর্থনৈতিক সংস্থা, কোনোটা অন্যান্য বিভিন্ন দেশের যারা এই ধরনের সমীক্ষা করে থাকে, তারাও বলেছিল যে বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি এইটা অত্যন্ত উল্লেখযোগ্য জায়গায় গেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে মানদণ্ডে ভারতের তুলনাতে, পাকিস্তানের তুলনায় তো বটেই, ভারতের তুলনাতেও বাংলাদেশ অনেকটা ভালো পরিস্থিতিতে আছে, এই রকমটাও কিন্তু মানে বেশ কিছু রিপোর্টে এসেছিল। ফলে যখন 2021-এ বাংলাদেশ স্বাধীনতা আর 50 বছর উদযাপন করছিল, সেই সময় কিন্তু অর্থনৈতিক প্রগতি যথেষ্ট ভালো ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুটি বড় ঘটনা ঘটে গেল। একটা তো হচ্ছে করোনা মহামারী, যাতে প্রতিটি দেশ নানানভাবে মানে ক্ষতিগ্রস্ত হলো। আরেকটা হচ্ছে যে ঠিক তার পরে পরে আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এবং এই যে ছোট দেশগুলি, এই ছোট দেশগুলির অর্থনীতি বড় দেশের যুদ্ধে অনেক বেশি বিপন্ন হয়। বিশেষ করে বড় জাহাজ যখন ডোবে, তখন আশপাশের ছোট ডিঙি নৌকো, ছোট জাহাজ, স্টিমার, সেগুলো ডুবতে শুরু করে জলের স্রোতে। তো
এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর যে বিগত 18 মাস, এই 18 মাস কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা বিপর্যস্ত অবস্থায় গিয়েছে। বিএনপি সরকার এখনো পর্যন্ত সবটা প্রকাশ্যে আনেনি যে সরকারের অর্থনৈতিক পরিস্থিতি কি ধরনের, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় রিপোর্ট থেকে যেটা জানা গিয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। তার একটা কারণ আমি এর আগে ভিডিওতে বলেছি যে সরকারটি ছিল, তারা যেহেতু দলীয় সরকার ছিল না, দায়বদ্ধতার কোনো প্রশ্ন ছিল না, তাদেরকে কোনো সংসদে মুখোমুখি হওয়ার প্রশ্ন ছিল না, ফলে তারা দেদার টাকা খরচ করেছে, দেদার টাকা বিভিন্ন জায়গা থেকে তারা ধার করেছে, আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে, দেশের বিভিন্ন ব্যাংকের কাছ থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে। ফলে সরকারের ওপর কিন্তু বিপুল ঋণের বোঝা আছে। এইরকম একটা ঋণের বোঝা নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, এবং তার একটা বড় প্রতিশ্রুতি ছিল যে ফ্যামিলি কার্ড, যেখানে তিনি 2,500 টাকা করে এই দুস্থ পরিবারগুলিকে দেবেন বলেছেন। সেই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ আমি বললামই যে একটা ঋণগ্রস্ত প্রশাসন বা সরকার তার মাথায় চেপেছে, এবং এই সরকারকে ঋণমুক্ত করা, সরকারের আয় বাড়ানো, এই সবকিছুই তারেক রহমানের জন্য আগামী দিনে খুব বড় চ্যালেঞ্জ। কিন্তু যেটা খুব প্রশংসনীয় আমি বলবো যে সরকারের আজকে 22তম দিন, এই 22তম দিনের মধ্যে কিন্তু তিনি অনেকগুলি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন। তার মধ্যে দুটি তো খুবই গুরুত্বপূর্ণ। একটি আপনারা সকলেই জানেন যে কৃষি ঋণ মকুব করা হয়েছে 10,000 টাকা পর্যন্ত, আর 2 নম্বর হচ্ছে যে ফ্যামিলি কার্ড আজকে আনুষ্ঠানিকভাবে চালু হলো। 37,500 পরিবারকে বাছাই করা হলো, এটা গোটা বাংলাদেশে কয়েক কোটি পরিবার এই সুবিধাগুলি পাবে। আগের সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার, তারা নানান ধরনের ভাতা চালু করেছিল, এবং তারাও এই নিত্যপণ্য সস্তায় দেওয়ার একটা মেকানিজম তারা চালু করেছিল, যে বিশেষ করে করোনার সময় আমরা দেখেছি যে বাংলাদেশের গরিব মানুষ তারা লাইন দিয়ে, রাস্তায় লাইন দিয়েছেন, এবং সরকারি গাড়ি আসতো খাদ্য সামগ্রী নিয়ে, এবং কার্ড দেখিয়ে তারা সেই খাদ্য সামগ্রী সস্তায় পেতেন। তো এই বিষয়গুলো আগের সরকারও করেছিল। এখন সেই ধারাবাহিকতা মেনে তারেক রহমান যেটা করেছেন যে তিনি সমস্ত প্রকল্পকে একটা ছাতার তলায় নিয়ে এসে ফ্যামিলি কার্ড চালু করলেন। তার কারণ আগামী দিনে যাবতীয় সুযোগ সুবিধা অর্থাৎ সরকারের যত পরিষেবা সবকিছুই এই কার্ডের ভিত্তিতেই পাওয়া যাবে। যেটা ভারতে ইতিমধ্যে চালু হয়েছে আধার কার্ড, অর্থাৎ সরকারের যে কোনো পরিষেবা, যে কোনো সুযোগ সুবিধা পেতে গেলে ভারতে কিন্তু এখন আধার কার্ডের ব্যবহার আছে, বাধ্যতামূলক না হলেও সব জায়গাতেই এই ব্যবহারটি আছে, যে আধার কার্ড একটা বড় পরিচিতি। বাংলাদেশে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে আমি জানি, কিন্তু সেটা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত সেটা ব্যবহৃত হয় না, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু এই প্রথম একটা ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, যেটা দিয়ে হয়তো আগামী দিনে ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মানে যানবাহনে ফ্রি যাতায়াতের সুযোগ সবকিছুই হয়তো এই কার্ডের মারফত মিলবে বলে আশা করা যায়। এখন এই যে কার্ড, এই কার্ডে মাধ্যমে যে পরিস্থিতিতে তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, তাতে এই কার্ডের মারফত মানুষের, এই কোটি কোটি মানুষকে সুবিধা দেওয়াটা অত্যন্তই চ্যালেঞ্জিং একটা কাজ, কোনো সন্দেহ নেই। আমি প্রথমেই বললাম যে জায়গাতে অর্থনীতি গিয়েছিল গত 18 মাসে, সেখান থেকে কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়েছে। ফলে হয়তো রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে হবে তারেক রহমানের সরকার এখনো পর্যন্ত বিগত সরকারের বিরুদ্ধে কোনো মুখ খোলেনি এই অর্থনৈতিক দুরবস্থা তৈরি করার জন্য, যেটা রাজনৈতিক সরকারের ক্ষেত্রে করে থাকে। অর্থাৎ আওয়ামী লীগকে হারিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসতো, তাহলে হয়তো ন্যারেটিভটা একটু অন্যরকম হতো। অর্থাৎ আগের সরকার অর্থনীতিকে কতটা বিপর্যস্ত করে গিয়েছে সেটাই হয়তো আলোচনায় সবচেয়ে বেশি অগ্রাধিকার পেত। তারেক রহমান সেদিক থেকে মানে আমি বলবো যে সে পথে তিনি যাননি। তিনি ইউনূসকে এখনো আক্রমণ শুরু করেননি, কিন্তু নিজের মতো করে সীমিত সম্পদ দিয়ে তিনি কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। এবং এই যে 22 দিনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তিনি যে রক্ষা করলেন, এটা অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সকলেই আমি মনে করি যে এই কাজে তাকে সহযোগিতা করবে এবং তিনি সফল হবেন, এই শুভকামনা আমাদের প্রত্যেকেরই থাকবে। তার কারণ আমরা চাই যে বাংলাদেশ দারিদ্র মুক্ত একটি দেশ হিসেবে, স্বাবলম্বী দেশ হিসেবে থাকুক। কারণ প্রতিবেশীর অর্থনৈতিক প্রগতি যত বাড়বে, তার দ্বারা সকলেই কিন্তু পারস্পরিকভাবে উপকৃত হবে। ফলে এই যে
ফ্যামিলি কার্ড বাংলাদেশে চালু হলো, এটার ফলে বাংলাদেশের মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি হলে, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়লে তার প্রতিবেশীরা উপকৃত হবেন। ফলে কোনো এই যে বিষয়, এই ধরনের কাজের প্রশংসা সবসময় প্রাপ্য। শুধু শেষ করব একটি কথা বলে, সেটি হচ্ছে যে এই উপমহাদেশে কম বেশি অনেক জায়গাতেই, ভারতে তো একগুচ্ছ এই ধরনের সমাজ কল্যাণমূলক বা কল্যাণমূলক প্রকল্প চালু আছে, 100 দিনের কাজের প্রকল্প চালু আছে। ভারতে নানান ধরনের ভাতা দেওয়া হয়, পশ্চিমবঙ্গে প্রায় 10-12 রকম ভাতা দেওয়া হয়। ভারতের বিভিন্ন রাজ্য সরকারগুলিও কিন্তু আলাদা আলাদা ভাতা চালু করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ যেটাকে আমরা বলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার, তারাও কিন্তু নানান ধরনের ভাতা চালু করেছে। এই ধরনের চালু এই যে ভাতার যে বিষয়টি, এই যে অর্থনৈতিক সহায়তা বা আর্থিক সহায়তা, এগুলো নিয়ে অনেক রকম বিবাদও আছে, বিতর্কও আছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এগুলি ভোট কেনার একটা কৌশল। ভোটের জন্য যে রাজনৈতিক দল কাজ করে, সরকারে এসে তারা যে ভোট বাড়ানোর কাজ করে, এটা নতুন কিছু নয়। কিন্তু কঠোর বাস্তব হচ্ছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা মায়ানমার, শ্রীলঙ্কা বা আরো যে দেশগুলি আছে, এই ধরনের দেশগুলিতে গরিব মানুষের হাতে নগদ টাকা দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং এটা জাতীয় অর্থনীতিতে বিরাট বড় ভূমিকা পালন করে। কারণ এই টাকাগুলো তারা কেউ বালিশের তলায় জমিয়ে রাখবেন না, তারা জিনিসপত্র কিনবেন, ডাল কিনবেন, তেল কিনবেন, চাল কিনবেন, মশলা কিনবেন, চিনি কিনবেন। এই যে টাকাটা গ্রামীণ অর্থনীতিতে রোল হবে, শহরের অর্থনীতিতে রোল হবে, এর ফলে কিন্তু একটা সামগ্রিকভাবে ব্যবসাপত্রের উন্নতি হবে এবং সামগ্রিকভাবে একটা অর্থনৈতিক জাগরণ হবে। তার কারণ এই ধরনের দেশে খুব রাতারাতি বড় ধরনের মেগা প্রকল্প নিয়ে কিন্তু অর্থনৈতিক প্রগতি সম্ভব নয়। এটা ঠিক যে পরিকাঠামোর ক্ষেত্রে মেগা প্রকল্পের অবশ্যই প্রয়োজন আছে, যেমন পদ্মা সেতু হয়েছে, যেমন মেট্রো রেল হয়েছে ঢাকায়, এগুলির প্রয়োজন আছে। আবার এই দারিদ্র বিমোচনের জন্য একেবারে ফোকাসড সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, তাদেরকে সরকারের তরফে আর্থিক সহায়তা, এটাই কিন্তু একেবারে সময়ের দাবি। ফলে তারেক রহমান এটা বুঝেছেন যে এই কাজটি তাকে করতে হবে, এবং একটা কঠিন পরিস্থিতির মধ্যে এই কাজে তিনি পা বাড়ালেন। হয়তো সেই কারণেই 4 দিন আগে কথাটি বলেছেন, চলুন যুদ্ধে চাই। দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধে তিনি জয়ী হন, এই শুভকামনা জানিয়ে শুভরাত্রি বলে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।